স্যার শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ। আমাকে কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। সবাই কি আমাকে যদি পার্টিসিপেন্টের সাইড থেকে একটু কনফার্ম করতেন যে আমার ভয়েস কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? জি, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। আমি জাস্ট আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। হুম, আহ, কেউ একটু কনফার্ম করবেন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? জি, দেখা যাচ্ছে। জি। আচ্ছা, আমরা যেটা এখানে দেখবো সেটা হচ্ছে আমাদের যে ইসি কাউন্সিলের যে সার্টিফাইড সক অ্যানালিস্ট আমরা যে কথাটা বলি। তো আমরা সার্টিফাইড সক অ্যানালিস্ট হচ্ছে এই কোর্সটাতে শিখবো, এবং আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা এখানে যারা পার্টিসিপেন্ট হিসেবে আছি, আমরা সবাই যাতে এই সক অ্যানালিস্টের যে কোর্স আছে এটা যাতে পাশ করতে পারি। এটা হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ থাকে, সার্টিফিকেটটা যাতে আমরা পাই। তো সেইটা পাওয়ার আগে আমাদের কিছু জিনিস একটু দেখা উচিত, যে এই সক অ্যানালিস্টটা আসলে আমি কেন করবো। তার কারণ হচ্ছে ইসি কাউন্সিল যেটা বলছে সেটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত 74 আপনার পার্সেন্ট। কথা ক্লিয়ার না। আচ্ছা, এখন কি ক্লিয়ার হচ্ছে? একটু ইকো ছিল, হ্যাঁ। আগের থেকে বেটার। ইকো হচ্ছে কোথাও? ইকো না, অ্যাকচুয়ালি ভয়েসটা ক্লিয়ার না, মানে মানে আছে না যে কেমন যেন মনে হচ্ছে হেডফোন বা কোনো কিছুতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন কি ঠিক আছে? এবার একটু মনে হচ্ছে বেটার। একটু কন্টিনিউ করলে বোঝা যাবে আসলে। আচ্ছা, আমি কন্টিনিউ করছি। যদি ভয়েস শুনতে কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবেন কাইন্ডলি, ঠিক আছে? ওকে ওকে এখন স্যার, ঠিক থ্যাংক ইউ। এখন ঠিক আছে আপাতত। জি, বুঝি নেই ভাই, আরেকবার বলবেন? এখন ঠিক আছে। ওকে, গ্রেট। সো যেটা বলছিলাম আর কি, অনেকের মনে প্রশ্ন আসে যে আমরা সক করব, সক করে কি হবে, সক কেন করব। এখন সক কেন করবো সেটা দুইটা পার্সপেক্টিভ, একটা হচ্ছে বাংলাদেশের জন্য, একটা হচ্ছে গ্লোবাল। আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন তাহলে হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন গুলা, স্পেশালি ফিনান্সিয়াল অর্গানাইজেশন, দ্যাট ইজ ব্যাংক কিংবা হচ্ছে এনবিএফআই যদি আমরা বলি, এই অর্গানাইজেশন গুলো এখন অনেকটাই সাইবার থ্রেট গুলোকে আগে থেকে কিংবা হচ্ছে যখন কোনো ঘটনা ঘটে তখনই সাথে সাথে জানতে চায়, এবং কন্টিনিউসলি মনিটর করার জন্য তারা কোনো একটা প্র্যাকটিস ইমপ্লিমেন্ট করতে চায়। তো সেই প্র্যাকটিসটাই হচ্ছে আসলে আমাদের এই সক, সিকিউরিটি অপারেশন সেন্টার। এখন গ্লোবালি যেটা বলে সেটা হচ্ছে 74 ভাগ অর্গানাইজেশন এক্সপেক্ট করতেছে যে এইটার হেড কাউন্টটা বাড়বে, এবং আহ, আগামী 2 বছরের মধ্যে, এই 2 বছরের মধ্যে সকের বাজেট বাড়বে প্রায় 68%। এটা হচ্ছে গ্লোবাল কনটেক্সটে, শুধু বাংলাদেশের কনটেক্সটে না। এটা হচ্ছে আগামী 2 বছরের হিসাব। তার মানে আজকে যদি 2026 হয় তাহলে এটা হচ্ছে 2028 পর্যন্ত হচ্ছে এই প্রজেকশন। সেই সাথে এখন এআই যেহেতু ওতপ্রোতভাবে জড়িত প্রত্যেকটা ক্ষেত্রে, তো এই এর কারণ, এই এআই এর কারণে আমাদের বিভিন্ন রোল গুলো ট্রান্সফরমেশন হবে। যদি ছোট্ট করে এক্সাম্পল দেই, যে আমরা এখন
বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন টাইপের এলএলএম ইউজ করি বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ইউজ করি। তো এই এলএলএম কে ইউজ করে আমরা এখন বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল টুল ডেভেলপ করতে পারি বা ডেভেলপ করা পসিবল, যেটা দিয়ে হচ্ছে আমরা ম্যালওয়্যার অ্যানালাইসিস করতে পারি, কিংবা হচ্ছে কোনো একটা ওয়াইফাই পিকআপ ফাইল কিংবা যে কোনো একটা পিকআপ ফাইলকে নিয়ে সেটার উপরে সরি ফর দ্য ইন্টারাপশন, মানে স্যার আবার একটু ভয়েসটা এই হচ্ছে আর কি, সমস্যা হচ্ছে। সবার জন্য হচ্ছে না কিছু কিছু জনের জন্য হচ্ছে? ক্লিয়ার না আর কি। এর আগ পর্যন্ত ঠিক ছিল, লাস্টের কিছু টাইম। এটা কি সবার জন্য হচ্ছে না শুধু কয়েকজনের জন্য হচ্ছে, একটু কনফার্ম করবেন জি কাইন্ডলি? ভাইয়া, সবাই সবার জন্য সবার হচ্ছে। সবার আচ্ছা, তাহলে কি মাঝে মাঝে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে একটু ক্লিয়ার আসছে না ভয়েসটা। একটা সেকেন্ড, আচ্ছা একটা সেকেন্ড টাইম অ্যালাউ করেন আমাকে তাহলে। আবার এখন ঠিক আছে, এখন যে কথা বলতেছেন এখন ঠিক আছে। আপনি একটু জোরে কথা বললেই হবে, আপনি আস্তে আস্তে কথা বলতেছেন তো ওই জন্য শোনা যাচ্ছে ভাইয়া না। আই থিঙ্ক মাইক্রোফোনটা একটু মানে মুখের কাছে নিলে আই থিঙ্ক ভালো হবে I think। আমার ভয়েস কি এখন ঠিকঠাক মতো যাচ্ছে না এখনো হ্যাঁ, এখন সমস্যা আসতেছে, করতেছে? এখন আসতেছে। আমার ভয়েস কি এখন যাচ্ছে না এখনো সমস্যা করতেছে ভাই? এখন ঠিক আছে। Great. আমরা আগাই। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের এখন যে শখের রোল গুলো আছে সেই শখের রোল গুলো আসলে বিভিন্ন কারণে চেঞ্জ হচ্ছে বা ট্রান্সফরমেশন হচ্ছে। সেটা হচ্ছে এআই এর কারণে। এখন এআই এর কারণে রোল গুলো কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে, যেমন শখের একটা পার্ট থাকে হচ্ছে আমার বিভিন্ন কিছু দিয়ে অ্যানালিসিস করতে হয়, যেমন সেটা ওয়ারশার্কের পিকআপ ফাইল হইতে পারে, সেটা আবার কোনো একটা ম্যালওয়্যারের ভ্যারিয়েন্ট হইতে পারে, আবার যে কোনো ইনস্ট্যান্ট আমাকে কোনো একটা প্রক্সি সার্ভারও জেনারেট করা লাগতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটে বা বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো লাগে, এগুলো আমরা এখন বিভিন্ন ধরনের এআই বা এলএলএম দিয়ে নিজেরাই বানাই। তো যে কারণে এখন এই রোলগুলো অনেকটাই ট্রান্সফর্ম হচ্ছে। আবার বিভিন্ন ধরনের কনফিগারেশন যখন আমরা করি, স্পেশালি সিম এর মধ্যে বা এসআইএম এর কোনো কনফিগারেশন যদি করি, সেক্ষেত্রেও আমরা এআই এর বিভিন্ন ধরনের হেল্প আউট নিয়ে থাকি। তো যে কারণে আমাদের এই থ্রেট ডিটেকশন বা রেসপন্স, তারপর হচ্ছে পেরিমিটার মনিটরিং, তারপর হচ্ছে আমরা যেটাকে আইডিএম বলি কিংবা আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রেডিক্টিভ অ্যানালিসিস। দ্যাট ইজ আমরা প্রেডিক্ট করব যে আমাদের যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টে কি ধরনের অ্যাটাক সিনারিও জেনারেট হওয়া পসিবল। তো এই জিনিসগুলোকে হচ্ছে আমরা এআই দিয়ে এখন কাজ করতে পারি। এবং আপনারা যদি কেউ কালি লিনাক্স ইউজ করে থাকেন, তাহলে হয়তো জেনে থাকবেন যে ক্লড এআই এখন কালি লিনাক্স এর সাথে বিল্ট ইন ভাবে কাজ করছে। তো এই বিভিন্ন ধরনের কারণগুলোর কারণে এআই এর আমাদের যে সকের রোল গুলো আছে এগুলো এআই দিয়ে ট্রান্সফর্ম হচ্ছে। যে কারণে আমাদের এই স্কিল এবং ট্যালেন্ট গ্যাপ হচ্ছে। এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল না, এটা হচ্ছে একদম গ্লোবালি আমাদের এই গ্যাপ গুলো ক্রিয়েট হচ্ছে বা অলরেডি হয়ে আছে। এখন আপনাদের প্রথম একটা প্রশ্ন থাকতে পারে যে এত লোকজন তো সব করে বের হচ্ছে, প্রচুর লোক সব করে বের হচ্ছে, তাহলে তারপরেও কেন এই গ্যাপটা এখানে থাকতেছে? তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে, একটা হচ্ছে সার্টিফিকেশন, একটা হচ্ছে স্কিল। আমার সার্টিফিকেট আছে, স্কিল নাই, সেটা হচ্ছে আমার জন্য একটা প্রবলেম ক্রিয়েট করে। আবার আমার সার্টিফিকেট নাই কিন্তু স্কিল আছে, এইটা আমার জন্য একটা প্রবলেম ক্রিয়েট করে। সো এই ইন্ডাস্ট্রি এবং এই সার্টিফিকেট, এই দুইটা গ্যাপকে ব্রিজ করার জন্য হচ্ছে আমরা এই সার্টিফিকেটের কথা বলে থাকি। বাট আলটিমেটলি আপনি সার্টিফিকেট করেন বা না করেন, কিংবা আপনি এক্সাম দেন আর না দেন, লিস্ট আপনাদের এই যদি স্কিল গুলো কোনোভাবে ডেভেলপ হয়, তাহলে আশা করা যায় যে লিস্ট আপনারা ইন্ডাস্ট্রিতে
বেশ ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন। আর এখানে কিছু স্কিলের কথা বলা হচ্ছে, যেমন হচ্ছে আমি যদি এখানকে সামারি করে বলি যে আমাদের এই সক মডিউলটা আমরা যখন করব বা এই সকের কোর্সটা যখন আমরা করব, এখানে আমরা ইন্ডিকেটরস অফ কম্প্রোমাইজ, তারপর হচ্ছে কিংবা থ্রেট মডেলিং, থ্রেট হান্টিং, তারপর হচ্ছে কি করে আমাদের একটা এসআইএম কে, স্পেশালি ওয়াজোকে কিভাবে করে আমরা বিভিন্ন ভাবে ইন্টিগ্রেট করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই কোর্সটাতে আসলে দেখবো। সকের এখন যে ভার্সনটা চলছে, আগে কিছুদিন আগ পর্যন্ত হচ্ছে ভার্সন 1 ছিল। So, এখন ভার্সন 2 তে যে চেঞ্জেস গুলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভ থ্রেট ডিটেকশন, তারপর হচ্ছে প্রোঅ্যাক্টিভ ডিটেকশন অ্যাপ্রোচ, ক্লাউড থ্রেট ডিটেকশন, লিভারেজিং এআই এমএল, এআই এনেবল সক। এই জিনিসগুলো আসলে বাংলা মানে কি, মানে এইগুলা আসলে কি বোঝায়? যে জিনিসগুলো যেটা বোঝায় যে থ্রেট ডিটেকশন আমাদের দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। তো ভার্সন 1 যেটা ছিল প্যাসিভ ডিটেকশনের দিকে ফোকাসটা সবসময় বেশি ছিল, কিন্তু ভার্সন 2 তে যেটা করা হয়েছে অ্যাক্টিভ থ্রেট ডিটেকশনের পার্টটাকে বেশি এমফাসাইজ করা হয়েছে, যে কারণে প্রোঅ্যাক্টিভ ডিটেকশন অ্যাপ্রোচটা আমাদের খুব বেশি লাগে। আর এখানে ক্লাউড থ্রেট ডিটেকশন বলতে যেটা বোঝায়, যেমন এখন এডাব্লিউএস কিংবা জিসিপি বলি, এই জায়গাগুলোতে থ্রেট ডিটেকশনের জন্য আলাদা আলাদা বেশ কিছু অপশন বিল্ট ইন দেয়া আছে। তো আমাদের যদি এক্সেস থেকে থাকে দেন আমরা এটা দেখতে পারি, আদারওয়াইজ আমরা আসলে এটা এই মুহূর্তে হয়তোবা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ হবে, বাট আমরা থিওরিটা জেনে রাখবো। সেই সাথে আমরা এআই বা এমএল দিয়ে কিভাবে করে সব অপারেট করতে হয়, কিংবা একটা ইমপ্লিমেন্টেশনের কাজ করতে হয়, কিংবা থ্রেড গুলোকে কিভাবে ডিটেক্ট করতে হয়, সেই জিনিসগুলো আমরা একটু দেখতে চাই। সবশেষে আমরা ফরেনসিক ইনভেস্টিগেশন করতে চাই, দ্যাট ইজ আমাদের কোন একটা অ্যাটাক হয়ে গেছে, কোন একটা কম্প্রোমাইজ হয়ে গেছে, সেটাকে আমরা কিভাবে খুঁজে বের করব, যাতে করে আমরা রুট কজ অ্যানালিসিস করতে পারি। এই হচ্ছে আমাদের জিনিসগুলো থাকবে ভার্সন 2 তে। এখন যদি মডিউল ওয়াইজ আসি, তাতে করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্রথম মডিউল যেটা, এটা একদম টোটালি ম্যানেজারিয়াল পার্ট, যে আমাদের সিকিউরিটি অপারেশন সেন্টার বা সব কিভাবে করে ম্যানেজ করতে হয়, দ্যাট ইজ ম্যানেজমেন্টের পার্টটা কিভাবে এখানে কাজ করে। মডিউল 2 তে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সাইবার থ্রেট থাকে, যেটাকে আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে চাই। আমাদের কিছু টিটিপি বা ট্যাকটিক্স টেকনিক প্রসিজিওর থাকে, সেগুলোকে কিভাবে কাজ করতে হয়, এবং বিভিন্ন ধরনের অ্যাটাক মেথোডলজি আছে, এগুলো আমরা কিভাবে নিয়ে কাজ করতে পারি। এই জিনিসগুলো দেখবো হচ্ছে আমরা মডিউল 2 তে। মডিউল 3 তে যেটা হয় সেটা হচ্ছে আমাদের লগ ম্যানেজমেন্ট, দ্যাট ইজ লগ গুলাকে কিভাবে কালেক্ট করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয়, সেন্ট্রালি কিভাবে আনতে হয়, সেগুলোকে প্রসেস করে কিভাবে ভিজুয়ালাইজ করতে হয়, সেই জিনিসগুলো আমরা দেখবো হচ্ছে এই লগ ম্যানেজমেন্টে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট ডিটেকশন এবং ট্রায়াজ। সো ইনসিডেন্ট ডিটেকশন এবং ট্রায়াজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের কি কি ধরনের ইনসিডেন্ট গুলো হচ্ছে সেগুলো আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি, এবং এগুলো একটার সাথে আরেকটা কি করে রিলেট করে আমরা বুঝতে পারবো এখানে কোনো অ্যাটাক হচ্ছে, সেই জিনিসগুলো আমরা দেখি হচ্ছে ইনসিডেন্ট ডিটেকশন এবং ট্রায়াজে। আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ থ্রেট ডিটেকশন, দ্যাট ইজ আমি সকে বসে আছি, এখন বিভিন্ন ধরনের আইওসি বা ইন্ডিকেটরস অফ কম্প্রোমাইজ দেখে আমাকে বলতে হয় যে আমার এখানে কি কি ধরনের থ্রেট আসতেছে বা কি কি ধরনের থ্রেট ডিটেক্ট হচ্ছে। এরপর আমরা যে হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স, যে কোনো ঘটনা যদি ঘটে গেছে, সে আমার কোনো একটা সিস্টেম কম্প্রোমাইজ হয়ে গেছে, তাহলে আমি সেটাকে রেসপন্স কিভাবে করব বা ইনসিডেন্ট রেসপন্স টিমকে কিভাবে ইনভলভ করব, ওই জিনিসগুলো দেখি হচ্ছে আমরা ইনসিডেন্ট রেসপন্সে। মডিউল 7-এ আমরা যেটা দেখি সেটা হচ্ছে ফরেনসিক ইনভেস্টিগেশন এবং ম্যালওয়্যার অ্যানালিসিস, দ্যাট ইজ আমাদের কোনো ঘটনা যদি ঘটে যায় তাহলে সেটাকে আমরা কি করে ডিটেক্ট করি, কি করে অ্যানালিসিস করি, এবং রুট কজ অ্যানালিসিস কিভাবে করি।
কোনোভাবে যদি ম্যালওয়্যারকে আমরা ডিটেক্ট করতে পারি, তাহলে সেই ম্যালওয়্যারের ফাইলটা যদি আমাদের কাছে থাকে, সেটাকে আমরা কিভাবে অ্যানালিসিস করতে পারি। এবং সবশেষে হচ্ছে ক্লাউড এনভায়রনমেন্টে কি করে সকে ইমপ্লিমেন্ট করতে হয়। এখন লাস্ট মডিউলটা যেটা হয়, সেটা সাধারণত আমরা একটু থিওরিটিক্যাল হয়ে যায়। তার কারণ হচ্ছে এখানে এডাব্লিউএস, অ্যাজিওর, জিসিপি এই জায়গাগুলোতে আসলে আমাদের সবসময় সব ধরনের এক্সেস থাকে না, কিংবা নাইও। যে কারণে আমরা জাস্ট মডিউল 8টাতে একটু থিওরি পার্টটা বেশি হয়, বাট মডিউল 7 পর্যন্ত, মানে একদম আমরা যদি এভাবে করে বলি যে মডিউল 2 থেকে মডিউল 7 পর্যন্ত এই পুরোটাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল সিনারিওতে আমরা কাজ করি। দ্যাট ইজ, এখানে আমরা ওয়াজু থেকে শুরু করে বিভিন্ন ধরনের মনিটরিং টুল থাকে, যেমন জাবিক্স থাকতে পারে, তারপর হচ্ছে ওয়াজও থাকতে পারে। তো এই জিনিসগুলোকে কিভাবে হ্যান্ডস অন করে আমরা ইমপ্লিমেন্ট করে এনভায়রনমেন্টে মনিটরিংটা এস্টাবলিশ করতে পারি, সেই জিনিসগুলো আমরা এখানে ফোকাস করার চেষ্টা করি। এই কথাগুলোই আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি। আর এআই এর কথা যখন আমরা বলতেছি, তখন আমরা এখানে একদম পিন পয়েন্টে যে কাজটা করি, যে সক ইমপ্লিমেন্ট করার জন্য এআই কে কিভাবে আমরা কাজে লাগাতে পারি। যদি আমার ইনসিডেন্ট ট্রায়াজের প্রয়োজন পড়ে, কিভাবে করে এআই আমাকে হেল্প করতে পারে। যদি ম্যালওয়্যার অ্যানালাইসিস এর জন্য কোনো কিছু হেল্প লাগে, এআই থেকে আমি কিভাবে হেল্প নিব। ইন্ডিকেটরস অফ কম্প্রোমাইজ কিভাবে করে ডিটেক্ট করবো, এবং যদি প্রয়োজন পড়ে এআই কে কিভাবে ওখানে কাজে লাগাবো। তো এই পুরো জিনিসগুলা হচ্ছে আমাদের এআই নলেজ। আমরা চেষ্টা করব এগুলাকে আয়ত্ত করার জন্য, যাতে করে আমরা এখান থেকে বিভিন্নভাবে বেনিফিট নিতে পারি। সক অ্যানালিস্ট ক্যারিয়ারের এবং স্কিলের একটা ফিচার হচ্ছে আমাদের যে টেকনোলজি এবং প্রসেস আছে, এই দুইটাকে আমরা কানেক্ট করতে পারি। দ্যাট ইজ, আমার আইপি এই প্রত্যেকটা জায়গা থেকে যত ধরনের লগ আসতেছে, সেই প্রত্যেকটা লগকে এখানে সক 1, L1, L2 এবং L3, তো এই জায়গাগুলোতে অ্যানালিসিস করে বিভিন্ন লেয়ারে এসকেলেট করতে হয়। এবং আমরা এই প্রসেসটা সাথে এই টেকনোলজিকে একটা ব্রিজ করি, যাতে করে এই পিপল যারা আছে তারা যাতে প্রপারলি মনিটর করতে পারে এবং এসকেলেট করতে পারে। এখানে আমরা বিভিন্ন ধরনের ইউজ কেস জেনারেট করার চেষ্টা করি, যে একদম আইডেন্টিফাই থেকে শুরু করে কিভাবে করে আমরা মিটিগেট পর্যন্ত যেতে পারি। ত্বকে সাধারণত দুই ধরনের থ্রেট ডিটেকশন হয়, একটা হচ্ছে রিয়াক্টিভ, একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। রিয়াক্টিভটা মানে হচ্ছে কোনো ঘটনা ঘটে গেছে, তারপরে আমরা কি করছি। আর প্রোঅ্যাক্টিভ মানে হচ্ছে যদি আমরা আমাদের সাইড থেকে কোনোভাবে এটাকে ডিটেক্ট করতে পারি, যাতে করে কোনো ঘটনা না ঘটে, সেটাকে আমরা বলি প্রোঅ্যাক্টিভ। দ্যাট ইজ, আমার এনভায়রনমেন্টে কোনো একটা সিস্টেম হয়তো আপডেটেড নাই, আমাকে সেটা আইডেন্টিফাই করে সাথে সাথে বলতে হয় যে আমার এই সিস্টেমের এই কম্পোনেন্টের স্পেসিফিক এই জায়গাটাতে আপডেট নাই, না থাকার কারণে আমার এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো এটাকে বলে হচ্ছে আমরা প্রোঅ্যাক্টিভ থ্রেট ডিটেকশন। এটা জাস্ট একটা ম্যাপিং, যে আমাদের যে নাইস ক্যাটাগরি থাকে, সেই নাইস ক্যাটাগরির সাথে বিভিন্ন ধরনের ম্যাপিং থাকে। আপনারা যারা ভাউচার কিনবেন, কিংবা হচ্ছে আপনারা যারা সকের অফিসিয়াল কন্টেন্ট গুলো কিনবেন, তারা এই জিনিসগুলোতে ডিরেক্টলি অ্যাক্সেস পাবেন। যে 350 কমন এন্ড স্পেসিফিক ইউজ কেস, তারপরে হচ্ছে সিম ডেপ্লয়মেন্টের 65টা হচ্ছে আপনার ইউজ কেস, তারপর হচ্ছে 50+ হ্যান্ডস অন ল্যাব, 120টা প্লাস টুল, 50% অফ দ্য ট্রেনিং ডেডিকেটেড ফর ল্যাব। সো এই জিনিসগুলো আপনারা পাবেন। বাট আমরা কন্টেন্টে যেটা করব, সেটা হচ্ছে আমরা প্রতিটা জায়গাতে চেষ্টা করব ম্যাক্সিমাম যতটুকু ল্যাব ইমপ্লিমেন্ট করা পসিবল। তার কারণ হচ্ছে যত বেশি আপনি হ্যান্ডস অন করতে পারবেন, তত বেশি হচ্ছে আপনার জন্য এই সফট কোর্সটা বেনিফিশিয়াল হবে। সো আমরা ওইটা মাথায় রেখে চেষ্টা করি কত বেশি প্র্যাকটিক্যাল সিনারিওতে আপনাদেরকে কানেক্ট করা পসিবল হয়।
এখানে কিছু জব রোল আছে। জব রোল গুলো আসলে কমন, যে জুনিয়র সক অ্যানালিস্ট, সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স অ্যানালিস্ট, এই জিনিসগুলো। এখন যদি আমরা আসি হচ্ছে এক্সামের ব্যাপারে, যে এক্সামটা কেমন হয়। এক্সামটা হচ্ছে 3 ঘন্টার একটা এক্সাম হয়, 100টা এমসিকিউ থাকে। আর এটা হচ্ছে টোটাল 24 ঘন্টার কোর্স। নর্মালি যদি 8 ঘন্টা করে হয় তাহলে 3 ঘন্টা, বাট আমরা যেটা করি সেটা হচ্ছে প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস করি, যাতে করে আমাদের 12টা ক্লাস হয়। এই কোর্স শিডিউলটা সিএসএল থেকে আপনাদেরকে শেয়ার করে দিবে, যে কবে ক্লাস হবে, কখন ক্লাস হবে, এই পুরো ডিটেলটা সিএসএল থেকে আপনাদেরকে শেয়ার করে দিবে। So, এই হচ্ছে আসলে সকের মডিউল বলেন, তারপর হচ্ছে একটা ছোট ডিসকাশন বলেন, হোয়াটসএভার, এটা হচ্ছে পুরো সিএস এর বা সার্টিফাইড সক অ্যানালিস্টের সিলেবাস, যেটার উপরে বেস ভাইয়া, করে আমরা এক এগুলো মিনিট, ট্রেনিং করবো। জি কথা ভাই ছিল। বলেন। জি হ্যাঁ sure। হ্যাঁ, এক্সামে কত টাকা লাগতে পারে? এক্সামে কত টাকা লাগতে পারে, এখানে সিএসএল থেকে কে আছেন ভাই? জি স্যার, আমি আছি স্যার। হ্যাঁ, সিএসএল এক্সামের জন্য আচ্ছা, কত টাকা আমরা লাগতে হচ্ছে বলতো? আমি বলছি স্যার, আমরা হচ্ছে এখানে কোর্স প্লাস এক্সাম অফার করছি। আপনি যদি মনে করেন যে শুধু কোর্স করবেন, সেটাও করতে পারবেন। এবং কোর্স প্লাস এক্সাম অফারটা হচ্ছে আমাদের 26,990 টাকা। এটা জি। আপনি ভেন্ডর সহ নিতে পারবেন। আর যদি শুধু কোর্স করেন তাহলে হচ্ছে 7,990 টাকা। আচ্ছা, আহ, এটার সাথে কি এক্সট্রা আমার আরো কি কিনতে হবে? আচ্ছা, এটা হচ্ছে যদি আপনি প্যাকেজটা নেন কোর্স প্লাস এক্সাম, হুম, আপনাকে আর কোনো কিছু কিনতে হবে না, বা কোনো কিছু এক্সাম ম্যাটেরিয়ালস বলেন সবকিছু আমরা প্রোভাইড করব। এখানে হচ্ছে সবকিছুই। শুধু, হ্যাঁ, সবকিছু প্রোভাইড ভাইয়া করা হবে। একটু আগে বললো যে কি কি ম্যাটেরিয়াল যদি আমরা পেইড কিনতে পারি তাহলে আমরা, তো ওটা কি এটার মধ্যে আমরা ফ্রি পাবো? আচ্ছা, আমাদের যেটা এক্সাম ম্যাটেরিয়ালস আমাদের এখানে যেটা আছে সেটা আমরা শেয়ার করে দিয়ে দিব। এর বাইরে যদি কোনো কিছু প্রয়োজন হয়, যদি আপনি মনে করেন যে আপনি কিনতে চান, সেটা আপনি হ্যাঁ আলাদা হ্যাঁ, নিতে হবে। ভাইয়া বলছে যে ল্যাবের ইস্যুগুলো নাকি ওই যে আমি তো একটু আমি আগে। তো ক্লারিফিকেশন দিই আপু। প্রশ্নটা যেটা হুম। করছে ইমরান ভাই, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের তো এক্সাম দেওয়ার জন্য এক্সাম কিট কিনতে হয়, তাই না? তো এক্সাম কিট কিনলে তো হচ্ছে তখন ইসি কাউন্সিলের যে ডিফাইন্ড কোর্স মেটেরিয়াল গুলো, যেগুলো হচ্ছে অ্যাসপেন থেকে এক্সেস পাই কিংবা আইল্যাব থেকে এক্সেস পাই, সেগুলো হচ্ছে তারপরে পাই। এখন ভাইয়ের স্পেসিফিক কোয়েরি হচ্ছে, আমরা যে বলছি যে কোর্স প্লাস এক্সামের একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা, যেটা দিলে হচ্ছে আমরা এক্সাম দিতে পারবো, সেটা কি আসলে এই ইসি কাউন্সিলের সকের যেই অফিসিয়াল কন্টেন্ট, যেটা দিয়ে আসলে ভাইয়েরা এক্সাম দিবেন, তো সেইটা সহ কি ওই অ্যামাউন্টটা, নাকি এক্সামের জন্য এবং হচ্ছে কন্টেন্ট এক্সেসিবিলিটির জন্য আলাদা কোনো পেমেন্ট দিতে হবে? এটাই তো ইমরান ভাই আপনার কোশ্চেন, তাই না? জি ভাইয়া, জি। জি। আচ্ছা, আমাদের প্যাকেজটাতে যে যা যা থাকবে, আমি আপনাদেরকে আমাকে জাস্ট 2টা মিনিট টাইম দিবেন, আমি আপনাদের চ্যাটে সম্পূর্ণ লিস্ট আমি দিতেছি যে আমাদের এক্সাম প্যাকেজে কি কি থাকতেছে। ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করেন, আমি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসারটা আমি চ্যাটে দিচ্ছি। আচ্ছা, আমার একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদের ট্রেনিং এর পরে কি এক্সাম, ভেন্ডর এক্সামের আগে কি আমাদেরকে কোনো ডাম্প সরবরাহ করা হবে? হ্যাঁ, সে ডাম্পসটা আমরা দিব আপনাদেরকে, বা ল্যাবের জন্য যে ল্যাব ম্যাটেরিয়ালস যা কিছু লাগে সেগুলো দেয়া হয়। সো উনি যেহেতু চাচ্ছে যে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য, এটা আমি একটু ক্লিয়ার হয়ে আমি হচ্ছে যেটা আপনাদের দিচ্ছি, বা আমি হচ্ছে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। জাস্ট আ- আমাকে আ- 5 মিনিট টাইম দিবেন। জি ভাই, তার জন্য প্রশ্ন ছিল, বলেন না। ভাইয়া, আর একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি। কোশ্চেন ছিল কি, সকে অ্যানালিস্ট হতে গেলে আমার তো মনে হচ্ছে মানে সাইবার সিকিউরিটির জ্ঞানটা ভালোভাবে থাকা প্রয়োজন। এক্ষেত্রে কি আপনার সাইবার সিকিউরিটির, সাপোজ আমার নলেজ নাই কিংবা নলেজ কম, আমি আগে সাইবার সিকিউরিটি করা হয় নাই, সেক্ষেত্রে কি আপনার সাইবার সিকিউরিটি নলেজ কি এর ভিতর দিবেন, নাকি যারা সাইবার সিকিউরিটি করে কোর্স করে আসবে তো বিষয়টা ওদের জন্য হবে, মানে বেস্ট হবে? আচ্ছা, না, আপনার ওইটা লাগবে না। তার কারণ হচ্ছে আমরা ধরে নেই যে এখানে যারা আছেন
তাদের আসলে লিমিটেড নলেজ থাকতে পারে। হ্যাঁ, এটা অস্বাভাবিক কিছু না, এটা হইতেই পারে, কারণ এখানে অনেকে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, অনেকে অনেক ধরনের জব রোল থেকে আসতেছে। তো ওইটা কোনো ম্যাটার করবে না। তার কারণ হচ্ছে আমরা যখন অ্যাটাক সিনারিও গুলো দেখি, কিংবা হচ্ছে আমরা যখন সাইবার সিকিউরিটির বেসিকটা দেখি, তখন আমরা ওভাবে করি, কন্টিনিউ করি, যাতে করে এখানে যারা আসছেন নতুন করে যাতে কোনো কিছু ব্লকেজ ক্রিয়েট না করে। এক কথায় যদি বলি ভাই, আপনার যদি আগে কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে, আপনি তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো আমি আপনাদেরকে গাইড করার জন্য আছি ইনশাল্লাহ। বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে ভাই, আপনি ভাইয়া কন্টিনিউ ভাই আমার করেন। আর একটা ভাই কোশ্চেন। আচ্ছা, না আমি এটা বলি, আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল যে হচ্ছে যে আপনি আমরা যেটা দেখলাম যে ইসি কাউন্সিলের যে মডিউলটা আছে, এই মডিউলটার সাথে দেখলাম যে প্রথম থেকে সিমে সরাসরি প্র্যাকটিস করাচ্ছে। সো বিফোর দ্যাট আমার মনে হয় আমাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার মনে হয় অজুর কথা বলতেছিলেন, অজু ইলাস্টিক, মেবি আমাদের আগে সিমটা ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় করে ওরকম একটা প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেন আমরা হচ্ছে যে এই মডিউল গুলো যেগুলো আছে সেগুলোর সাথে প্র্যাকটিস করবো, এরকম কিছু কি, নাকি ইন্টিগ্রেটেড কোনো ল্যাব আছে যেটা আমরা হোমে এখানে বসে সিমের অ্যাক্সেসটা পাবো, এখান থেকে কাজ করতে পারবো? না কোনটা ভাই, প্রোভাইড? আমি আপনাদেরকে যেটা দেখাবো একদম স্ক্র্যাচ থেকে ওয়াজোকে কিভাবে ইমপ্লিমেন্ট করে স্টেপ বাই স্টেপ করে করে আপনাকে একটা পর্যায়ে আসতে হয়। এখন সিম তো ভাই আসলে অনেক বড় জিনিস, আমি আপনাদেরকে যেটা সেটি অতটুকু দেখানো পসিবল হয়, কারণ 24 ঘন্টা, তো 24 ঘন্টায় খুব বেশি দূর যাওয়া যায় না। তো আমি আপনাদেরকে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে এখানে আপনাদের কারো কোনো এক্সপিরিয়েন্স নাই। সো আপনারা কিভাবে করে ল্যাব ডিজাইন করবেন নিজেরটা নিজে, তারপর হচ্ছে ওয়াজো কিভাবে ডিপ্লয় করবেন, এবং ওয়াজোকে বেসিক কিছু কনফিগারেশন দেখে এরপর হচ্ছে আপনাদেরকে দেখানো যে এই অ্যাডভান্স লেভেলে যদি আপনি আরো বেশি কিছু ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে রিসোর্স গুলো কোথায় পাবেন এবং কিভাবে করা পসিবল। ভাইয়া, ওয়াজুর পরিবর্তে আমরা স্প্লাঙ্ক ইউজ করলে বেশি রিলায়েবল হইতো না? মানে ওয়াজুর পরিবর্তে স্প্লাঙ্ক তো একটু হালকা হয়, প্লাস কনফিগারেশন করাটাও নিজের মতো অনেকভাবে ইজি হয় লিনাক্সের জন্য। প্লাঙ্ক হচ্ছে আপনার বিল্ট ইন অনেক ফিচার আছে, যেটা আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ অথবা ক্লিক করলে হয়। ওয়ারেস ওয়াজোটা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন না। তো আপনাকে অনেক কষ্ট করে করে কিছু ফিচার গুলোকে ইমপ্লিমেন্ট করতে হয়। সো আপনি যদি ওয়াজোর এই জিনিসটা বুঝে যান, এরপরে স্প্লাঙ্ক বা অন্যান্য যেগুলো আছে ওগুলো করা আপনার জন্য ইজি। আমি ওয়াজু ডিপ্লয় করছি, আমি ওয়াজু নিয়ে কাজ করছি নিজে হুম নিজে, হুম। ইলাস্টিক কিবানা সার্ভার ইয়াতি ড্যাশবোর্ডে। বাট জি। আমার কাছে মানে এই জন্য আমার কাছে মনে হলো যে স্প্লাঙ্ক তাহলে মনে হয় যে স্প্লাঙ্কটা মানে তো এটা ভাই, পার্সোনাল। স্প্লাঙ্কটা তো ভাই আসলে পারচেস করতে হয়, অত টাকা তো আসলে ট্রেনিং সেন্টারে নাই, সত্যি কথা যেটা না। যদি যদি আমরা এখানে আপনার হচ্ছে যে ভেন্ডর এক্সামের জন্য যেটা আছে পেমেন্ট, সেটা করি, ইসি কাউন্সিল কি আপনার কোনো বিল্ড ইন ল্যাব দেয় কিনা যেটাতে আমরা প্র্যাকটিস করতে পারবো? হ্যাঁ, আপনি যখন এক্সাম সহ কিট কিনবেন, আপনি যখন লগ ইন করবেন, আপনাকে ওরা ল্যাবের অ্যাক্সেস দেয়, এটাকে ওরা আই ল্যাব বলে। প্লাস হচ্ছে আপনার যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্টের ফুল অ্যাক্সেসটা দেয়। এবং আমি ভুল না করে থাকলে সেটা হচ্ছে 1 বছর পর্যন্ত অ্যাক্টিভ থাকে। আপনার পার্সেস ভাউচার কেনার পরে 1 বছর পর্যন্ত অ্যাক্টিভ থাকে আর কি। ভাউচার কেনার পরে না, আপনি যেদিন অ্যাক্টিভ করবেন, সে আজকে আপনি ভাউচার কিনলেন, 1 সপ্তাহ পর ওকে, অ্যাক্টিভ করলেন, তাহলে যে ডেট থেকে আপনি অ্যাক্টিভ করবেন সেই ডেট থেকে প্রবাবলি 6 মাস বা 1 বছর। আচ্ছা। আর যে এক্সামটা হবে এটা কি টোটালি থিওরিটিক্যাল? এটা কমপ্লিটলি এমসিকিউ। টোটালি এমসিকিউ, ওকে। নাউন্স পাস করাই জি। আচ্ছা, আর ভাইয়া যখন কোর্স করাবেন সেক্ষেত্রে কি আপনি ট্রাই হ্যাকমি বা লেটস ডিফেন্স এই ধরনের কোনো বিষয় কি মানে আমাদের সাথে ইন্ট্রোডিউস করাবেন কিনা, বা এই না, টাইপের? ওগুলা হচ্ছে কোর্সের মধ্যে ইন্ট্রোডিউস করা হয় না, তার কারণ হচ্ছে ওগুলা সিটিএফ চ্যালেঞ্জে চলে যায়। সো আচ্ছা, সিটিএফটা আসলে সকের সাথে এই মুহূর্তে, মানে ইসি কাউন্সিলের যে অ্যাজ পার প্রেসক্রাইবড সিলেবাস, তার সাথে আসলে ওগুলা কানেক্টেড না। সো যে আর 24 ঘন্টার মধ্যে ভাই আপনি হয়তো বা নিজেও বুঝবেন যে 24 ঘন্টার মধ্যে আসলে এত কিছু ইন্টিগ্রেট করা পসিবল না। সো আমাদের ফোকাস যেটা থাকে, আমরা আমাদের ইন্টারনাল ল্যাব, এবং ইসি কাউন্সিল এটা আপনাদের দেখায় না যে ল্যাব কিভাবে ক্রিয়েট করতে হয়।
সো ওইটা যেহেতু আমি ইনস্ট্রাক্টর হিসেবে এখানে থাকবো ইনশাল্লাহ, সুতরাং আমি আপনাদেরকে দেখাই দেবো যে ফ্রম স্ক্র্যাচ আপনি কিভাবে করে আপনার ল্যাব নিজেরটা নিজে সেট আপ করবেন। ওকে ওকে, স্যার, এখানে যে ইন পয়েন্ট গুলো থাকবে, টোটাল কানেক্টিভিটি শুরু করে একটা ল্যাবের মধ্যে, তো ধরেন আমি একটা ল্যাব ক্রিয়েট করলাম, হয়তো বা এখানে আমি একটা জাস্ট সার্ভার, একটা লিনাক্স সার্ভার, একটা উইন্ডোজ সার্ভার, এই টাইপের কিছু ম্যাটেরিয়ালস নিলাম। বাট আমি যখন ল্যাব ক্রিয়েট করব, ধরুন ফর এক্সাম্পল সিমের জন্য, তখন তো আমার দরকার হবে একটা ফায়ারওয়াল বা একটা রাউটার। এই ধরনের কম্পোনেন্টও কি আপনি ল্যাবের সাথে ইন্টিগ্রেট করে দেখাইতে পারবেন নাকি? মানে আমার এক্সপিরিয়েন্স নাই, তাই আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, ফায়ারওয়াল গুলো ভাই হয় কি, মানে এন্টারপ্রাইজ গ্রেডের ফায়ারওয়াল গুলো তো ওগুলো পয়সা দিয়ে কিনা, আমার তো ভাই অত পয়সা নাই, আমি তো আসলে চাইলেও ফায়ারওয়াল কিনতে পারবো না। আমরা যেটা ট্রাই করি সেটা হচ্ছে আমাদের যে আহ, কথার কথা, আপনি যদি লিনাক্সের সাথে ইন্টিগ্রেট করতে পারেন তাহলে আপনি ফায়ারওয়ালের সাথেও করতে পারবেন। কেন করতে পারবেন তার কারণ হচ্ছে, আইদার আমরা এটাকে আহ, একটু যদি ডিপ ড্রাইভ দিই, আইদার আমরা এটাকে এজেন্ট ডেপ্লয় করে করতে পারি অথবা হচ্ছে এসএনএমপি দিয়ে করতে পারি, তাই না? সো আমাদের যে পসিবল ওয়ে গুলো আছে যেভাবে করে আমরা ইন্টিগ্রেট করতে পারি, প্রত্যেকটা জিনিসই আমরা চেষ্টা করব একটু করে যেতে, যাতে করে আমাদের প্রবলেম গুলো ক্রিয়েট না হয়। আমি একদম মানে আজকে যেহেতু ওয়েবিনিয়ার, একদম আমি প্রপারলি বলে দিই, সেটা হচ্ছে আমরা ওয়াজুটা এখানে দেখবো। এবং আমাদের তো আসলে ধরেন আমরা যদি এখন বলি আমরা সিসকো ফায়ারওয়াল এটাকে কিভাবে কানেক্ট করব কিংবা পালো আলতো ফায়ারওয়ালকে কিভাবে কানেক্ট করব, সেটা আমার পক্ষে আপনাকে ল্যাব এনভায়রনমেন্টে দেখানো সম্ভব না। তার কারণ হচ্ছে ভাই, ট্রেনিং ইনস্টিটিউটের আসলে এত টাকা নাই। এটা খুবই অবভিয়াস যে কোটি কোটি টাকা দিয়ে ফায়ারওয়াল কিনে ইন্টিগ্রেট করে তারপরে দেখাবে। মানে আপনাদের একটা জায়গায় আর্গুমেন্ট আসতে পারে যে ভাই তাহলে ওপেন সোর্স যেমন পিএফ সেন্স, ওপেন সেন্স এগুলোকে কিভাবে ইন্টিগ্রেট করে সেটা দেখান। বাট সেটাও যদি আমি আপনাদেরকে দেখা দিই, খুব বেশি আসলে বেনিফিট হবে না। তার কারণ হচ্ছে পালো আলতোর ইন্টিগ্রেশন বা সিসকোর ইন্টিগ্রেশন আপনি পিএফ সেন্স বা ওপেন সেন্সের ইন্টিগ্রেশন দিয়ে হবে না। ওইটা দেখাইলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো, বাট আলটিমেটলি আহ রিয়েল লাইফে গিয়ে আপনি এটাতে খুব বেশি কিছু অ্যাড করতে পারবেন না। বরঞ্চ আমি এটা দেখাই দিব যে আপনারা যদি পালো আলতোকে ইন্টিগ্রেট করতে চান কিংবা সিসকোকে ইন্টিগ্রেট করতে চান, আপনারা কিভাবে বুঝবেন যে এটা দিয়ে ইন্টিগ্রেট করা যায় কিনা। অন টপ অফ দ্যাট, একদম প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে আমরা দেখবো হচ্ছে কিভাবে করে আমাদের লিনাক্স কিংবা উইন্ডোজ মেশিন গুলোকে ইন্টিগ্রেট করা যায়, কিভাবে থ্রেড ডিটেকশন করতে হয়, ড্যাশবোর্ডকে কিভাবে জিনিসগুলোকে আনতে হয়। তো এই জিনিসগুলো আমরা এখানে দেখবো। তারপর দেখবো হচ্ছে ম্যালওয়্যারকে কিভাবে অ্যানালিসিস করতে হয়, ফরেনসিক কিভাবে করতে হয়। এখন ফরেনসিক তো আসলে আলাদা একটা কোর্সই আছে, তারপরে এখানে একটা ছোট্ট মডিউল আছে, বাট মডিউলটাতে আপনাদের, টু বি ভেরি অনেস্ট, ইসি কাউন্সিল যেভাবে এই মডিউলটাতে ফরেনসিক দেখাইছে ওভাবে যদি আমি আপনাকে দেখাতে চাই আপনি কিছু শিখতে পারবেন না। সো ফরেনসিকের পার্টটাতে আমরা অতটুকুই দেখবো শখের জন্য, যেভাবে দেখলে আমাদেরকে একদম ফুল প্রুফ ভাবে কোনো একটা ট্রায়াজিং করে আমরা আলটিমেট ডিসিশন নিতে পারি যে আমার এখানে আসলে কি হয়েছিল। মানে একদম প্রপার ফরেনসিক ইনভেস্টিগেশন যেভাবে করতে হয়। ইনসিডেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে আপনাদেরকে কমপ্লিটলি থিওরি দেখানো হয়েছে, বাট ইনসিডেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে কি করে সকে যদি কোনো ইনসিডেন্ট হয় সেটাকে কি করে ইনভেস্টিগেশন করতে হয়, সেটা কিভাবে ফরেনসিকের সাথে কানেক্ট করতে হয়, আইওসি কিভাবে ডিটেক্ট করতে হয়। এই বিভিন্ন ধরনের টুলস এন্ড টেকনিক্স আছে, এগুলা কিন্তু ভাই সকের মধ্যে ইসি কাউন্সিল ইন্টিগ্রেট করে না। বাট আমি যেহেতু এখানে কোর্স নেই, আমি এই জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে করতে হয়। তার কারণ হচ্ছে আমি জানি বা এতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে যে কিভাবে করে ইনভেস্টিগেশন করতে হয়। তো ওই জিনিসগুলো আমি চেষ্টা করবো আপনাদেরকে এখানে একদম লাইভ ডেমো করে দেখাই দিতে, সো দ্যাট আপনারা শুধু ওয়াজও যে শিখবেন জিনিসটা সেরকম না, সেই সাথে আপনার কি করে ম্যালওয়্যারকে অ্যানালিসিস করতে হয়, কিভাবে আইওসি বের করতে হয় বা আইওসি নিয়ে কিভাবে খেলাধুলা করতে হয়, এই জিনিসগুলো আপনারা আসলে এখানে শিখবেন ইনশাল্লাহ। আমি মনে হয় অ্যান্সার দিতে পারছি, তাই না ভাই? আর ভাই, আচ্ছা ভাইয়া, এইখানে কি কোনো এআই ইন্টিগ্রেশনটা কি করা সম্ভব কিনা ওপেন সোর্স দিয়ে? ওপেন সোর্সে এআই ইন্টিগ্রেশনের চাইতে বড় জিনিস হচ্ছে, সে আমার কাছে একটা ম্যালওয়্যার ভ্যারিয়েন্ট আছে যেটা আমার ট্র্যাডিশনাল যেই
এন্ড পয়েন্ট প্রোটেকশন সেটা ধরতে পারে নাই, বাইপাস হয়ে গেছে, তাহলে সেটাকে আমি কিভাবে করে অ্যানালিসিস করে বুঝবো এখানে আসলে কি জিনিসটা আছে বা কি আছে, যেটাকে আমরা স্ট্যাটিক অ্যানালিসিস বলি। তো ওই জিনিসগুলো আমরা এখানে দেখবো ইনশাল্লাহ। জি, কারো কোনো প্রশ্ন যদি থাকে ভাই। স্যার, জি। ভাইদের কয়েকটা কোয়েরি ছিল এক্সাম নিয়ে। আমাদের এক্সাম ডিপার্টমেন্ট থেকে একজন জয়েন করেছেন, ওনাদের কোয়েরিগুলো ওনারা বলতে পারেন, উনি আনসার করে দিবেন। শিওর। জি ভাই, আপনাদের সিএ মানে সক অ্যানালিস্ট নিয়ে বা সিএসএ নিয়ে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন, মানে যেটা আপনার এক্সাম রিলেটেড কিংবা হচ্ছে রসুল ভাই, আমি আছি, সোহেল আছি, ও সমস্যা নাই। সোহেল ওনাকে ভাই, যদি আসসালামু আলাইকুম ভাইয়া, বস। শাকিল ভাই জয়েন করছে, সোহেল ভাই। ও আচ্ছা, না সমস্যা নাই, থাকলে থাকে। জি ভাই, আপনাদের যদি আচ্ছা, কোনো কোশ্চেন থাকে এ- এক্সাম রিলেটেড আমাকে এখান করতে থেকে পারেন। সিএসএল এ দুইজন ভাই আছেন। তো দুইজন ভাই হচ্ছে আপনাদের এখন কোর্স কোর্স রিলেটেড, দ্যাট ইজ হচ্ছে আপনার এক্সাম রিলেটেড, তারপর হচ্ছে কিট রিলেটেড কিংবা হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টেশন রিলেটেড, ইসি কাউন্সিলের যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন। সিএসএল থেকে আমাদের দুইজন ভাই জয়েন করছেন, ঠিক আছে, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন। ঠিক আছে সোহেল ভাই আর শাকিল ভাই, আপনাদের ফ্লোর। আসসালামু আলাইকুম। এখন সিএসএ এক্সামের জন্য আহ, যারা এক্সাম সহ ব্যস্তক অ্যাডমিশন নিবে তাদেরকে নিয়ে আলাদা একটা গ্রুপ করা হবে এবং তাদের কাছ থেকে আমরা শাকিল ভাই তাদের শাকিল ভাই একটু ইন্টারাপ্ট করি, আপনার সাইড থেকে নয়েজ আসতেছে মনে হয় ভাই, একটু চেক করেন তো। হ্যালো হ্যালো হ্যাঁ, এখন এখন কি ওকে আছে? আচ্ছা বেটার। আচ্ছা, জি। আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছ থেকে আমরা এস পেন পোর্টালের ইসি কাউন্সিলের এস পেন পোর্টালের অ্যাক্সেসটা আমরা কালেক্ট করব। কালেক্ট করে সেখানে হচ্ছে আমরা ইসি কাউন্সিলের কিটটা আমরা অ্যাসাইন করে দেব। কিট অ্যাসাইন করে দেওয়ার পর তার এস পেন পোর্টালে সে তার এক্সাম এবং তার যে প্রক্টর ওয়ান পোর্টালে সে তার হচ্ছে এক্সাম শিডিউল করতে পারবে। এবং আমরা আমাদের এন্ড থেকে স্টাডি করার জন্য একটা 100 কোশ্চেনের স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করব। এক্সামেও আর কি ওই 100 কোশ্চেনই আসবে। আপনারা ওই কোশ্চেন গুলা মেমোরাইজ করে এক্সামে অ্যান্সার করতে পারলে তো আপনারা পাস করে যাবেন। ভাই আমার এক্সামটা হবে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে সেটা না, বিফোর দ্যাট এক্সাম পাস নিয়ে আমরা জানি যে আসলে এসব এক্সাম গুলোতে আসলে আপনাদের সাপোর্ট থাকলে পাস করা সম্ভব। বিষয়টা হচ্ছে যে কোশ্চেনটা হচ্ছে যখন আমরা শেখার হচ্ছে মেইন উদ্দেশ্য, যখন আমরা কোর্সটা করতেছি ইসি কাউন্সিল থেকে, যখন আমরা ধরেন আমরা ভেন্ডর এক্সামিনেশনের জন্য ভাউচার কিনলাম, কেনার পর ইসি কাউন্সিল থেকে কিন্তু আমরা ল্যাব অ্যাক্সেস সহ অন্যান্য ম্যাটেরিয়ালস ইসি কাউন্সিলের থ্রু থেকে পাবো কিনা, নাকি এর জন্য আলাদাভাবে পারচেজ করতে হবে কোনো কিছু? আচ্ছা, ইসি কাউন্সিল থেকে আলাদাভাবে কোনো ম্যাটেরিয়ালস দিবে না বা ল্যাব অ্যাক্সেস দিবে না। আপনি চাইলে হচ্ছে সেটা আমাদের মাধ্যমে ভিন্ন একটা প্রসেসে আপনি পারচেস করতে পারবেন। সেই প্রসেস আমরা আপনাকে গাইড করে দেব, যার প্রয়োজন হবে তার। এটা আলাদা মানে সিনারিও তখন দাঁড়াবে আর কি। জি, Sure. আচ্ছা, ঠিক আছে। ওকে, এটাই question। ঠিক আছে। জি ভাই, আর যদি কারো কোনো প্রশ্ন বা কোয়েরি যদি কিছু জানার থাকে আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। কোর্সটা কবে থেকে শুরু হচ্ছে আর পেমেন্ট মেথডটা কি হবে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাই, কে যেন একটা প্রশ্ন করতে চাইছিলেন। জি জি, আমার প্রশ্নটা ছিল যে আমাদের কি মিট্রি অ্যাটাক ম্যাপিং ধরে ধরে মিটিগেট করা শেখানো হবে কিনা, অ্যাটাক বুঝিনি ভেক্টর ভাই। গুলো মিট্রি ফ্রেমওয়ার্কটা ধরে ধরে আমাদের কি অ্যাটাক মিটিগেট করে শেখানো কয়েকটা হবে কিনা? ফ্রেমওয়ার্ক আমি আপনাকে দেখাই দিব, বাট প্রত্যেকটা ধরে ধরে তো আসলে পসিবল না। বাট আমি প্রসেসটা দেখাই দিব যে কিভাবে করে আপনারা এটাকে কানেক্ট করতে পারেন। আচ্ছা আচ্ছা, আর ইন্টার্নশিপ বা প্লেসমেন্ট সাপোর্ট সম্পর্কে মানে আপনাদের কোনো সুবিধা আছে কিনা? সোহেল ভাই যদি এটা একটু অ্যান্সার দিতেন। সোহেল ভাই কি আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি আমি শুনতে পারিনি কোশ্চেনটা, প্লিজ।
মানে প্লেসমেন্ট কিংবা হচ্ছে ইন্টার্নশিপ, এটার এই ধরনের কোনো সুযোগ আছে কিনা? না না ভাই, আমরা প্লেসমেন্ট বা ইন্টার্নশিপ নিয়ে কোনো কাজ করছি না। আমরা কমিটেড না অ্যাকচুয়ালি। বাট আপনারা যদি কোর্স করার পরে আমাদের কাছে কোনো কোম্পানি কোয়েরি করে, তাহলে আমরা হচ্ছে আপনাদের গ্রুপে বলে দিই, বা তার সঙ্গে যদি কথা হয় তাহলে আমরা ওভাবে ইনফরমেশন দিয়ে দিই, ওখানে অ্যাপ্লাই করেন। বাট আমরা কমিটেড না ভাইয়া, এই কোর্সের সঙ্গে এরকম কোনো সুবিধা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন ভাই কি যেন প্রশ্ন করতেছিলেন, আরেকবার যদি করতেন কাইন্ডলি। ভাইয়া, আমরা যারা এক্সাম দিব, হ্যাঁ, ধরেন যে এক্সামের জি জন্য যদি প্রিপারেশন নিই, হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন জি যে আমি একটা ইসি কাউন্সিল থেকে আপনার ল্যাবটা কিনলাম, হ্যাঁ, সেখানে জি। থ্রুতে কি আপনি ক্লাসের মধ্যে ওই জিনিসগুলো কি যদি আপনার থেকে দেখে নিই, এটা কি দেবেন কি? আমার কাছে তো ভাই আসলে ইসি কাউন্সিলের অফিসিয়াল কোনো অ্যাক্সেস নাই, বাট না, অ্যাক্সেস আপনারা নাই, বাট আমরা যারা ধরেন যে এক্সাম দেওয়ার জন্য পারচেস করলাম, সেখান থেকে আপনাকে যদি অ্যাক্সেসটা মানে ইয়ে করে দেওয়া যায়, হ্যাঁ, সেক্ষেত্রে কি আপনি ওখানে ডেফিনেটলি। হুম হুম, অবশ্যই ভাই, কেন মানে দিব না। ওকে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাইয়া, আমাদের কি ওয়াজুতে যে ডিফল্ট রুলস এর অথবা যে ডিকোডার, কাস্টম ডিকোডার, ওগুলো একটু হালকা দেখানো যাবে কি, দেখানো হবে কি ওয়াজুতে যখন সেট আপের সময়? সেট মানে আমি আপের যদি সময় তো কাস্টম, ভাই, আচ্ছা, ডিকোডার যে কাজটা করে, আপনি প্রবাবলি ম্যালওয়্যার অ্যানালিসিস এর কথা বলতেছেন, তাই না? ওই যেরকম মনে কর আমি তো রুলস সেট, মনে কর আমি কাস্টম রুলস সেট, ওটা তো কিছু রুলস সেট তো থাকে, আমি যদি কিছু কাস্টম রুল সেট করতে চাই, বা অথবা আমি যদি মনে করি যে প্যাটার্ন, যেটা ডিকোডার তো হুম মনে হুম। করে যে প্যাটার্ন কে সে ধরে ধরে সে রুল সেটের সাথে তুলনা করে, আমি যদি কাস্টম রুল সেট বানাতে চাই বা ডিকোডার মানে ম্যাচ প্যাটার্ন ম্যাচিং করাতে চাই, মানে কাস্টম প্যাটার্ন ম্যাচিং করানো যায়, ওগুলোতে কি একটু দেখানো হবে বা একটু হালকা বা টাচ আমি করানো হবে আপনাদেরকে একটু? দেখাই দিব যে কিভাবে করে হুম, কাস্টম রুল সেট করতে হয়, ঠিক আছে? আচ্ছা মানে আচ্ছা কনফিগারেশনে কোথায় গিয়ে আপনি কাজটা করবেন, স্পেসিফিক কোথায় আচ্ছা গিয়ে করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। আচ্ছা আচ্ছা, বাট মানে নিয়মটা কিভাবে হলে একটু একটু হালকা একটু ধারণা দিলে আমাদের জন্য হ্যাঁ হয়, হ্যাঁ কারণ হ্যাঁ, আমাদের তো শুরুতে অনেক ভাই সময় দেখা যায় যে আমরা তো সবসময় তো বিভিন্ন সিস্টেম থেকে করা হয়, দেখা হুম যায় যে ওগুলো রুল সেটা থাকতে নাও পারে, ঠিক না? হুম কারণ হুম আমিটা আমাদের আসলে আমাদের যে অর্গানাইজেশন, আমাদের কাস্টম কিছু রুলস এর দরকার পড়ে, হ্যাঁ, হুম হুম। তা দেখা যায় যে আমরা অনেক সময় এজেন্ট ইউজ করতে পারি না, তখন আমরা দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বিভিন্ন বা সিসলক বা অন্য মাধ্যমে সেটা আসার পরে আমাকে আলাদাভাবে রুলস বা ডিকোডার ইউজ করতে হচ্ছে। হুম হুম। আচ্ছা, আপনি ডিকোডার দুই ভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে কনফিগারেশনের ওয়াজোর যে ডিফল্ট কনফিগারেশন ফাইল থাকে সেটা থেকে, আরেকটা হচ্ছে হুম, ডিকোডার আপনাকে অনেক সময় নিজের বানায় নিতে হয়। আপনি কোনটার কথা বলতেছেন? ওটাই আমি একটু যদি হালকা একটু দেখা যায়, মানে আমাদের ওই রুলস সেটটা একটু দেখানো দরকার ছিল হালকা, যদি আমি অত দরকার নেই, আমাদের হালকা একটু দেখালে আমাদের তো জন্য ভালো হয়, কেন অনেক সময় তো রুলস সেট একটু কোনটা? দরকার রুলস করা তো হয়। দুই ভাবে করা যায়, ওই যে সেটা বললাম। একটা হচ্ছে গিয়ে আহ, আপনি ওর যে জি, ডিফল্ট কনফিগারেশন ফাইল আছে, হ্যাঁ, কনফিগারেশন ফাইলের মধ্যে, সেটা কনফিগারেশন আমি ফাইলের দেখাই দিব, মধ্যে। সেটা আমি দেখাই দিব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জি। আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? ভাইয়া, বাংলাদেশ থেকে সাকে রিমোট জবের অপরচুনিটি কেমন, বা এন্ট্রি লেভেলে হয় কিনা রিমোট জব? হয়তো ভাই, আপনি যদি লিঙ্কডইন দেখেন, আপওয়ার্ক দেখেন, বা বিভিন্ন মার্কেট প্লেস যদি দেখেন, দেখবেন ওখানে প্রচুর অপরচুনিটি আছে। এখন ওই অপরচুনিটি আপনি গ্র্যাব করতে পারবেন কি পারবেন না, ভাই রিজিকের মালিক তো উপরে একজন বসে আছে তার হাতে। সেটা তো ভাই আমি এখান থেকে বলতে পারবো না। কিন্তু আপনি যদি চেষ্টা করেন, আপনার যদি স্কিল থাকে এবং আপনি যদি প্রুফ করতে পারেন, তাহলে আমার ধারণা আপনার এটা সহজ হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। জি জি, বুঝতে পারছি। আর রিমোট জবের ক্ষেত্রে কি আপনার
ওনার ফরওয়ার্ডের মাধ্যমে আমি ইয়া করব নাকি আমাদেরকে ফাইল দিয়ে দেওয়া হয় বা অন্য কোনো না ভাই, আহ, এখানে আসলে জব রিলেটেড কোনো কিছু এখান থেকে দেখানো হয় না, যতটুকু আমি জানি বা বুঝি। তাই না সোহেল ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আসলে জবের সঙ্গে কোনো সম্পর্ক নেই ভাই, আমাদের কোর্সের সঙ্গে জবের কোনো সম্পর্ক নেই। বাট আমি যেটা বলতেছিলাম, তো আমরা যেহেতু ট্রেনিং নিয়ে কাজ করি, অনেক কোম্পানি আমাদের কাছে ফোন দেয়। তো সেক্ষেত্রে হয়তো আমরা আপনাদের সিভিটা ফরওয়ার্ড করতে পারি, বাট উই আর নট কমিটেড যে আপনি কোর্স করলে আমরা করবো। না না, সেটা বলতেছি না, মানে আহ, আপনার কাজের ফ্লোটা কেমন হয় সেক্ষেত্রে, রিমোট জবের ক্ষেত্রে? রিমোট জব তো ভাই, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো আর ওই যে বললাম অপরচুনিটি আছে, এখন সেই অপরচুনিটি আপনি কতটুকু গ্র্যাব করতে পারতেছেন সেটা তো ভাই আপনার নিজের স্কিল এবং অনেকগুলা প্যারামিটার উপরে ডিপেন্ডেন্ট, তাই না? জি জি, বুঝতে পারছি। ভাইয়া একটা বিষয়, সেটা হচ্ছে যে এই ট্রেনিং সেশন গুলো শেষ হওয়ার পরে আমরা কি পুরোপুরি এক্সাম রেডি হতে পারবো, নাকি সম্ভাবনা আছে যে আমাদের আরো কিছু নিজেদের স্টাডি করতে হবে এক্সাম দেওয়ার আগে? কোর্স হ্যাঁ, শেষ আমি হওয়ার আমি পরে তো একটু, ভাই, জি জি, রসুল ভাই বলেন। কোর্স শেষ হওয়ার পরে তো ভাই সিএসএল থেকে আপনাদের গাইড করা হবে, ডাম দেওয়া হবে। সো আপনারা যদি সেগুলো প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, এক্সাম নিয়ে আপনাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না। বাকিটা সোহেল ভাই যদি একটু ডিসকাস করে দিতেন। না না, ওখানে আমি ভাই বলতেছিলাম যে যারা অ্যাকচুয়ালি এক্সাম অফার নেবে, আমরা আসলে ডাম্পস প্রোভাইড করবো, হ্যাঁ, অথেন্টিকেট ডাম্পস। তো সেখান থেকে আসলে অলমোস্ট 70-80%, মাঝে মাঝে ধরেন সামটাইমস 90% কমন পড়ে, মানে কোশ্চেন অ্যাজ ইট ইজ আছে আর কি। তো ডাম্পসটা আপনি কভার করতে পারলে আই থিঙ্ক পাস করে যাবেন, যেটা উচিত হয়েছে আর কি। তোমার কি 80%? ভাই ডিপেন্ড করে, আমি বললে 80% আসবে না, 70% আসলো। আমি বললাম 80%, 90% আসলো, এটা তো ডিপেন্ড করে। তো ইন অ্যাভারেজে যদি বলি 70% প্রশ্ন কমন পড়েই। না, আমি বলছি যে পাস মার্কটা কত হবে? পাস মার্ক ভাই পাস মার্ক ওইভাবে কোনো 70%। কিছু ডিফাইন নাই। এটা কি ফিক্স না, তাই তো? এটা ফিক্স না, এটা আচ্ছা। ডিপেন্ড করে। তবে ইন জেনারেল যদি বলি, মানে আমরা তো আসলে অনেক দিন ধরে কোর্স কন্ডাক্ট করতেছি। ইন জেনারেল হচ্ছে আপনার 75% থাকে মোটামুটি। 75%-80% হলে মোটামুটি পাস করে যায়। কারণ ইসি কাউন্সিল আসলে ডিসক্লোজ করে না যে কত পাইলে আপনি পাস করবেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই, মানে 70-75 স্ট্যান্ডার্ড ধরে আর কি। মানে 70% হচ্ছে তখনই যখন কোশ্চেন খুব হার্ড হয়, বা কোশ্চেন যখন খুব এটা কি বলবো, মানে যদি একটু ডিসেন্ট টাইপের কোশ্চেন হয় তখন সেটা 70%-এ নেমে যায় পাস মার্ক। আর যদি কোশ্চেন একটু সহজ হয় তাহলে সেটা 75-80%-এর মধ্যে থাকে ইন জেনারেল। ভাই, আমার একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে ধরেন আমরা যারা লাইভ সিমে কাজ করতেছি, ফর এক্সাম্পল আমি আমার অর্গানাইজেশনে ক্লাউড স্টেক সিম নিয়ে কাজ করছি। সো এর আগে আমি আসলে জাস্ট ট্রাই হ্যাকমিতে কিছুদিন অজু স্প্লাঙ্কের যে প্র্যাকটিস গুলো আছে এগুলো করছিলাম, তাও খুব ডেপথ লেভেলের না। বাট যখন আমি ক্লাউড স্টেক সিমে কাজ করা শুরু করলাম, মোটামুটি আমার কাছে ব্যাপারটা রিসেন্ট শুরু করছে, মোটামুটি আয়ত্তে চলে আসছে। সো এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই মুহূর্তে গিয়ে যদি আমি আবার অজু শিখি, স্প্লাঙ্ক শিখি, এবং সামনে যেভাবে মানে যেভাবে ওয়ার্ল্ড প্রোগ্রেস করছে এবং কোম্পানিগুলো প্রোগ্রেস করছে, আমার মনে হয় সবাই পেইড সিমেই যাবে। সেক্ষেত্রে কি ওপেন সোর্স শেখাটা কতটুকু আসলে এই মুহূর্তে কাজে দিবে? যেহেতু আমি বিল্ডিং সবকিছুই পাচ্ছি ওইখান থেকে। আহ, এটা জাস্ট আমার একটা কোশ্চেন, পার্সোনাল কোশ্চেন আর কি। আচ্ছা, আপনি যে অর্গানাইজেশনের কথাগুলো বলছেন এগুলা সবার বাজেট থাকে, তাই না? যে আমি সিম কিনবো, আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, সবার আসলে অত টাকা বাজেট
অনেক সময় হয়তো বা চ্যালেঞ্জিং হয়ে যায়। তো তখন যেটা করে ওয়াজু ইউজ করে, এবং সারপ্রাইজিংলি এমন কিছু কিছু এমএসএসপি, যদি আমি বলি যে ম্যানেজ সার্ভিসের কথা যদি বলি, যারা সিম এর ম্যানেজ সার্ভিস দিচ্ছে, তারাও অনেক ক্ষেত্রে তাদের যেই বেস প্রোডাক্ট যেটা ইউজ করতেছে সেইটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওয়াজুই চলতেছে। তো ওপেন সোর্স মানে বলে যে আমরা এটাকে একেবারে ফেলে দিব তা না। ওপেন সোর্স মানে হচ্ছে আমরা এটাকে জেনে শুনে বুঝেই ইউজ করতেছি। এবং ওয়াজও আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন, একটা হচ্ছে আপনি ওপেন সোর্স একদম কমপ্লিটলি আপনি আপনার মতো, আরেকটা হচ্ছে ওদের প্রিমিয়াম সাপোর্ট কেনা যায়। যখনই আপনি প্রিমিয়াম সাপোর্ট কিনবেন তখন কিন্তু আর জিনিসটা ওপেন সোর্সের মতো কাজ করবে না। তো ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি কিভাবে চিন্তা করতেছেন, এক। দুই নাম্বার হচ্ছে যেটা বললেন যে ওয়ার্ল্ড যেদিকে আগাচ্ছে সেদিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা আসলে ওয়াজো কিংবা ওপেন সোর্সের জিনিসগুলোর দিকে আহ শিখে তেমন কোনো লাভ হবে কিনা, এটার উত্তর হচ্ছে এরকম যে ওই যে বললাম যে যেই অর্গানাইজেশনের বাজেট আছে, হচ্ছে ধরেন আমি যদি এভাবে বলি যে আপনি যদি স্প্লাঙ্ক কিনতে যান কিংবা হচ্ছে আপনি যদি কিউরেটর কিনতে যান, এগুলো কোনোটাই আসলে 2-2.5 কোটি বা 3 কোটি টাকার নিচে না, যতটুকু আমি জানি। এবং আপনি যদি সবচেয়ে কম দামি সিমটাও কিনতে চান, তাও মনে হয় 80 লাখ বা 1 কোটি টাকা পড়বে। সব অর্গানাইজেশন আসলে এত টাকা বাজেট থাকে না, তখন কি করবে? তখন বাধ্য হয়ে হয় ওয়াজুতে যাইতে হবে, নয় ইএলকে তে যাইতে হবে, নয় অল্টারনেট কোনো সলিউশনে যাইতে হবে। তো বড়লোক কোম্পানির ক্ষেত্রে হয়তোবা ওয়াজু আপনাকে এক স্টেপ আগায় রাখবে, যে সফট কিভাবে কাজ করে বা সিম কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য। বাট আপনি যদি একটু মিড বা স্মল অর্গানাইজেশনের দিকে যান, তাহলে আপনাকে ওপেন সোর্সের দিকে যাইতে হবে ভাই, কিচ্ছু করার নেই। আমি মনে হয় বুঝাতে পারছি, তাই না ভাই? ক্লিয়ার, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে কি ভাই? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার, দুঃখিত আমি আসলে একটু দেরি করে জয়েন হয়েছি। তো প্রথম দিক দিয়ে আপনাদের ইয়েটা আমি আসলে দেখতে পারিনি। আমি কিছুক্ষণ আগেই জয়েন হয়েছি। তো সেদিক থেকে আমাকে আমি কি এটা কি 1 মিনিটে একটু সারাংশ বলা যায় যে বিষয়টা আসলে কি? আর দ্বিতীয়টা হচ্ছে যদি না বলা যায় তো আমাকে প্রথম দিকের কি রেকর্ডটা পেতে পারি কিনা, যে আচ্ছা, আপনারা কি আমরা নিয়ে কি আলোচনা রেকর্ডিংটা করেছেন আসলে শেয়ার করবো সোল ভাই? ভাই আমাদের পুরো যে ক্লাসটা হলো ওই ডেটের ক্লাসটা পুরোটা রেকর্ড করা আছে। আগামীকাল দুপুর 12টা মধ্যে আপনি রেকর্ড পেয়ে যাবেন আমাদের গ্রুপে। হ্যাঁ, রেকর্ড শুনতে পারবেন। এরপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি সরাসরি আমাদের কোশ্চেন করতে পারেন। ও, আচ্ছা স্যার, আমি দয়া করে যদি বলি যে গ্রুপের লিঙ্কটা কি এখানে একটু দেওয়া যাবে? গ্রুপের লিঙ্ক আপনারা কাজ করেন। সরি, আপনাকে বুঝতে তো পারিনি গ্রুপের স্যার। লিঙ্ক দেওয়া আছে মনে হয় হোয়াটসঅ্যাপে। তো আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন, আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। জি স্যার। জি ভাই, আর কারো কোনো কি প্রশ্ন বা কোয়েরি কিছু আছে? আচ্ছা, ওই জি সেশনটা শুরু হচ্ছে কবে? এটা সিএসএল থেকে আপনাদেরকে জানাই দিবে ভাই। এটা প্রবাবলি সপ্তাহ দুয়েকের মধ্যে শুরু হবে, এক্সাক্ট ডেটটা আপনাদের সাথে কমিউনিকেট করে দিবে সিএসএল থেকে ইনশাল্লাহ। পলি পলি আছেন? হ্যালো। হ্যাঁ সোহেল ভাই। জি জি ভাইয়া, আমি একটু রাস্তায় তো। আচ্ছা, অসুবিধা নেই। পলি আপু কি আছেন? তাদের সমস্যা নেই, আপনার যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, না হলে আমি আমাদের স্টেশন থেকে 2 মিনিট কথা বলবো। দ্যাটস ইট। আচ্ছা, আপনাদের কি আর একটা কোনো প্রশ্ন কোশ্চেন আছে? ছিল,
আচ্ছা সোহেল ভাই, একটা প্রশ্ন ছিল, একজন ভাই করতে চান, সেটা হচ্ছে আমরা কবে নাগাদ এইটা আসলে শুরু করবো আর কি, প্রথম ক্লাস কবে হবে? এটা ভাই এক সপ্তাহ মধ্যে শুরু করবো ভাই ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে ভাই, তাহলে সোহেল ভাই আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে বলেন, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা জাস্ট ক্লোজিং স্টেটমেন্ট দিয়ে মনে হয় শেষ করতে পারি। জি জি ভাইয়া, আপনাদের কি ভাই আর কোনো কোশ্চেন আছে কারো? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? সোহেল ভাই, প্রবাবলি কারো কোনো কোয়েশ্চেন নাই, কারণ আর কেউ কথা বলে নাই। আহ, আমাদের ক্লাসটা হচ্ছে যে আগামী সপ্তাহ থেকে শুরু করবো ইনশাল্লাহ। অলরেডি তো আমাদের মনে হয় 7 থেকে 8 জন অ্যাডমিশন নিয়ে ফেলেছে। তো আপনারা যারা অ্যাডমিশন নেবেন আমাদের গ্রুপে জানাতে পারেন, আর আমাদের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে সরাসরি কল করতে পারেন। আর আমাদের ক্লাসটা সপ্তাহে 2 দিন হবে, রবিবার মঙ্গলবার, রাত 9টা থেকে 11টা বাংলাদেশ সময়। বাট রোজার মধ্যে হবে হচ্ছে রাত 10:30 থেকে 10টা 10:30 থেকে, অনেকে তারাবি পড়ে। আর এটা আচ্ছা, হচ্ছে কোর্স ফি আমাদের। জি ভাই বলুন। ক্লাসটা তো শনিবার এবং রবিবার হওয়ার কথা ছিল আগের আচ্ছা, শিডিউলে। ভুল বলতেছি, শনিবার রবিবার হয়তো। আমি হয়তো যেহেতু আমি বাইক চালাচ্ছি তো ভাই, সরি, আমি দেখতে পাই হয়তো খেয়াল নেই। তো যেটা শিডিউল দেওয়া আছে আমাদের, ওই শিডিউলই হবে অ্যাকচুয়ালি। আহ আর ক্লাসটা হবে হচ্ছে রাত 9টা থেকে 11টা। আচ্ছা সোহেল ভাই, আমি জাস্ট একটু অ্যাড করে দিই ভাই, শিডিউলটা হচ্ছে কি, মানে অনেক সময় যেটা হয়, অনেক ধরনের ইয়া হয়, তো দেখা যাবে যে একদম এক্সাক্ট শিডিউলটা আপনাদেরকে ক্লাস শুরু হওয়ার আগেই বলে দেওয়া হবে সিএসএল থেকে, সো দ্যাট কোথাও যাতে কোনো মিস অ্যালাইনমেন্ট না হয়। আর টাইমটা হবে হচ্ছে আপনার রমজানের সময় হচ্ছে 10:15 থেকে আমরা শুরু করি সাধারণত। আর ইন জেনারেল আমরা চেষ্টা করি এটা আহ 9টা বা 9:30 থেকে শুরু করতে। 9:30 আমরা সব সময় বলে থাকি, মানে 9টা বলে থাকি, বাট সেটা শুরু করতে করতে আসলে অ্যাকচুয়ালি 9:30 হয়ে যায়। তার কারণ হচ্ছে এখানে অনেকে আছেন যারা বেশিরভাগই চাকরি করেন, তো চাকরি করে দেখা যায় অনেকে 9টার মধ্যে আসতে পারে না, তো সেই ক্ষেত্রে আমাদের টাইমটা একটু হয়তোবা এদিক ওদিক হয়। সো আপনারা যারা এখানে এসছেন বা জয়েন করবেন ক্লাসে, প্রবাবলি এটা অ্যাকসেপ্টেবল। তাহলে নাহলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ওই যারা অন জবে আছেন এবং খুব টাইট শিডিউলে থাকে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। সো এই জায়গাটাতে আমরা একটু ফ্লেক্সিবল থাকি, ½ আওয়ারের মতো। ঠিক আছে ভাই? জি জি ভাই, আর হচ্ছে যারা এক্সাম অফার নেবেন তাদের এক্সাম সহ কোর্স হচ্ছে 27K, আর শুধু কোর্স ফি হচ্ছে 8,000 টাকা। আর আমাদের হচ্ছে যে কোর্সের রেকর্ডটা আমরা শেয়ার করি ইউটিউবের থ্রুতে, আমরা এক্সেস দিই অ্যাকচুয়ালি। আর হচ্ছে 1 বছর পাবেন কোর্সটা বলে, সেটা হচ্ছে আপনার যদি কোর্সে অ্যাডমিশন নেওয়ার পরে কোনো কারণে আপনার মনে হয় যে কোর্সটা আবার করা দরকার আপনাদের, তো আপনি 1 বছরের মধ্যে কোর্সটা আবার করতে পারবেন ফ্রি, একদম ফ্রি। তো এই হলো মোটামুটি আমাদের একটা আহ সুবিধা অসুবিধা। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এক্সাম নিয়ে, কোর্স নিয়ে, আমাকে করতে পারেন ভাই প্লিজ। আচ্ছা ভাইয়া, আমি একটু লেটে জয়েন করছিলাম, সেটা হচ্ছে আমাদের জি জি, যিনি ট্রেনার ট্রেনার আছেন ওনার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বলতেন। রসুল ভাই প্লিজ একটু বলবেন প্লিজ। ভাই আমার ব্যাকগ্রাউন্ড তেমন কিছু নাই, আমি হচ্ছে ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি, রেড টিমিং, তারপর হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, অডিট, তারপর হচ্ছে সিকিউরিটি অপারেশন সেন্টার বা সক, এই ডোমেনই হচ্ছে কাজ করে অভ্যস্ত আর কি। আর অন টপ অফ দ্যাট একটা কেরিয়ার একটা সময়তে হচ্ছে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করতাম বিগ 4-এ। যদি শর্ট করে বলি, এই হচ্ছে ভাই আমার ছোটখাটো ব্যাকগ্রাউন্ড। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। তো ভাই আপনাদের কি আর কারো কোনো কোর্স বা এক্সাম নিয়ে কোনো কোশ্চেন আছে কি? ওকে ভাই, যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এখানে শেষ করবো।
ঠিক আছে ভাই, তাহলে মনে হয় আমরা আজকে এখানে জি, শেষ করতে পারি, সবাইকে তাই অসংখ্য না? ধন্যবাদ এত রাতে আমাদের এই সেমিনার জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ ভাই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।